জানুয়ারি মাস আমাদের স্বপ্ন দেখায় আর ডিসেম্বর মাস আমাদের বাস্তবটাকে চিনিয়ে দেয়। আমাদের জীবন এই দুটোর মাঝখানেই চলতে থাকে। মর্নিং সবাইকে। আজ হলো তোমার রবিবার, সকালবেলা বাইরেটা আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই ঠান্ডায় ঘুম ভাঙতেই মনটা হলো আজকে একটুখানি আদা দিয়ে তুলসী পাতা দিয়ে চা না খেলে আজকে একদম চলবে না। তাই আদা, তুলসী পাতা, এলাচ, দারচিনি সব দিয়েই চাটা আজকে বসালাম। ঘরের ভেতরে না এরকম একটা চা হলে বেশ সুন্দর একটা না গন্ধ ছড়ায়, জানো তো, বেশ মনটা বেশ ভালো লাগে। রবিবার মানে হচ্ছে কি বলতো, একটু আস্তে আস্তে কাজ করা, নিজের মতো করে একটু সময় কাটানো। চা দিয়ে শুরু হোক আজকের দিনটা। কিন্তু এই সকালে না ঠান্ডার দিনকে কি বলতো, একটু বেশি জড়সড় হয়ে থাকতে থাকতেই সময়টা বেশি চলে যাচ্ছে, জানো তো। ঘুম থেকে উঠেছি আজকে অনেকক্ষণ আগে, কারণ আজকে রবিবার বলে আমি একটু কিন্তু শুয়ে থাকিনি। ঘুম থেকে উঠে আজকে কিন্তু আমার গোপালকে তোলা হয়ে গেছে, ঠাকুর ঘর মোছা হয়ে গেছে। যেগুলো কাজ সেগুলো তো মোটামুটি টুকটুক করে নিয়েছি। এই রবিবারের সকাল মানে চাটা নিয়ে গিয়ে একটুখানি বসে একটু 10 মিনিট গল্প করা, সকালে কি রান্না হবে, টিফিনে কি খাওয়া হবে, এইসবগুলো এখন আলোচনা হবে। যে কোনো জিনিস সীমার মধ্যে রাখবেন, যে কোনো জিনিস, কারণ এতটা কেক খেয়ে নিতে নেই, বুঝে বুঝে খেতে হয়। যখন মা করেছে অল্প অল্প খাও, একসঙ্গে সব খেয়ে নিতে নেই। এটা হচ্ছে ব্যাড ম্যানার্স। ব্যাড ম্যানার্স শিখতে হয়। ব্যাড ম্যানার্স শিখতে আমি জানি। বুঝতে পেরেছো? তুমি কিচ্ছু জানো না, তুমি একটা বোকা মেয়ে। এটা ব্যাড ম্যানার্স। সব সময় এরকম আজে বাজে কাজ করবে না, চশমিস। তুই বেলা 12টার সময় ঘুম থেকে উঠলে তো কেক খেয়েই নেব। বেলা 12টা না, এখন বেলা 12টা কটা বাজে? এখন 7:30। চাটা খেয়ে তারপর ভিডিওর কিছু কাজ ছিল, কাজগুলো করলাম। এবার তনুর সঙ্গে একটুখানি বকবক করছিলাম, কারণ কালকে যে কেকটা বানিয়েছি না, ও কি বলতো টুকটুক করে না সেই কেকটাকে খেয়ে নেয়। ও কেক খেতে এত ভালোবাসে, কিন্তু দোকানের কেক নিয়ে আসলে অতটা খায় না, রেখে দেয়। কিন্তু বাড়িতে যদি আমি বানাই, ব্যাস ও হাফিস হয়ে যায়। ওই জন্য আমি আর বলেছি আর কেক বানাবো না। বলছি তুমি ওরকম সবসময় বলো, আবার ঠিক বানাবে। আমি বলছি আচ্ছা। বলছে 1 জানুয়ারিতে বানাবে তো? আনছি হ্যাঁ 1 জানুয়ারিতে বানাবো। ব্যাস ওই লাস্ট অ্যান্ড ফার্স্ট, আর কিচ্ছু বানাবো না, যা আছে সব দিয়ে দেবো, দিয়ে ওই একটা ফ্রুট কেক বানিয়ে দেবো, দিয়ে শেষ ঝামেলা। বলছি যে ঠিক আছে, আর বানাতেও হবে না, মিষ্টি জিনিস বেশি খাওয়া ভালো না। আমি যে হ্যাঁ তুই তো খেয়ে নিচ্ছিস? বলছি যে হ্যাঁ আমি খালি খেয়েই নি। অনেকদিন ধরে ভাবছি একটুখানি টিফিনে নুন সুজি খাবো, একটু চিড়ের পোহা খাবো, সে আর খাওয়া হচ্ছে না। এখন তো চিড়ের পোহা তনু আর খেতে চায় না, বলছে চিড়ের পোহা আমার কিরম শুকনো লাগে। শুকনো কেন লাগবে, এত সবজি টবজি দিয়ে করছি। বলছে না ভাল লাগে না। আজকে বলি তাহলে একটু নুন সুজি করি, নুন সুজি অনেকদিন খাওয়া হয়নি। আর সব রকম সবজি দিয়ে বেশ নুন সুজি খেতে খুব ভালো লাগে, জানো তো। আগে আমি একদম খেতাম না, কিন্তু ইদানিং আমি একবার নিজে নিজে করে দেখে নিয়েছি, তো এখন আমার খুব ভালো লাগে নুন সুজি খেতে। টিফিনে এরকম একটা হালকা ব্রেকফাস্ট করতে বেশ ভালোই লাগে। এই সবজির মধ্যে একটুখানি গাজর, তারপরে তোমার পেঁয়াজ, একটু আলু, এসবগুলো দিয়েই করি, জানো তো। আর সামান্য একটু নুন দিই, আর নামানোর সময় একটু ঘি দিই, জানো। ঘিয়ের একটা না আলাদাই গন্ধ লাগে, জানো। যে কোনো খাবারে একটুখানি দেখবে একটু ঘি দিলে তার একটা আলাদাই সেন্ট ছাড়ে। ও তোমাদের তো বলাই হলো না, চাটা খেয়ে আমি কি করেছিলাম বলো তো, একবার মাছের বাজারেও গেছিলাম। মাছের বাজার বলতে বাজারে নয়, আমাদের নিচেই কাকিমা বসছে, জানো তো, একদম মানে আমাদের ফ্ল্যাটের তলায়। খুব সুবিধা হয়েছে এখন, জানো। ওখান থেকে গিয়ে একটুখানি মাছ নিয়ে এসেছি আজকে, মাছের মাথা নিয়ে এসেছি, মাছ নিয়ে এসেছি, মাছের ঝাল করবো ভাবছি। বাঁধাকপি আছে, বাঁধাকপি দিয়ে আর মাছের মাথা দিয়ে করলে বেশ ভালো খেতে হয়। একটা গোটা মাথা নিয়ে এসেছি, গোটা মাথাটা না দিলেও আধখানাটা দেবো, আধখানাটা রেখে দেবো, অন্য একদিন খাবো। তো চলো, আমার এখন নুন সুজি রেডি হয়ে গেছে। বেশি ফোটাতে হবে না, বেশি সুজি ফোটালে আবার পাঁক লাগে, খেতে ভাল লাগে না। হালকা একটুখানি ফুটিয়ে নিলে বেশ একটু কচকচের মতো ভাব থাকে, সেই রকম সুজি খেতেই বেশি ভালো লাগে। কালকের ভিডিওতে পূজা ব্লগ থেকে কমেন্ট করেছো, থ্যাংক ইউ গো। শুভ্রা কমেন্ট করেছো, থ্যাংক ইউ। শতাব্দী কমেন্ট করেছো, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ গো। পূর্ণা কুণ্ডু বলেছো তোমার কথাটা খুব ভালো লাগলো শুনে। তুমি বলেছো শত্রুরা কিন্তু মজা নেবে, একদমই ঠিক কথা বলেছো। শত্রুদের মজা দিলে হবে না, জানো তো। মোটামুটি চাটা খাওয়া হয়ে গেল, টিফিনটাও খাওয়া হয়ে গেল। এখন চলে এসেছি এ ঘরে, বিছনাটাকে একটু ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে নেবো। সকালবেলা এগুলো সব নাবিয়ে ওখানে সব গুছিয়ে রেখেছি, কিন্তু বিছনাটা যে ঝেড়ে ওগুলো তুলবো সেই সময়টা আজকে হয়নি। বিছানাটা গোছানো হলো? তুই আমি চলে এলি, বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে যাবো, বসবি। ওয়ারটা তো হয়ে গেছে, হাল খারাপ করে দিয়েছো। ওয়ারটা আবার পরিষ্কার করবো, আবার ওয়ারটা গিয়ে আবার এ করবে। ও আবার বালিশটা ওখানে দে। বাবা সত্যি মানে তুই আছিস। এত ভালো, মানে আমরা ছোটবেলায় কোনোদিন ছিলুম না। কি দেবো? হ্যান্ড গ্লাভস দেবো? কেন রে, এত ঠান্ডা লাগছে তোকে? 4টে সোয়েটার পরে তোকে ঠান্ডা কমছে না?
18 বছর বয়সে বাচ্চা কোলে নিয়ে ভোলাচ্ছিলাম, ম্যাঁ ম্যাঁ ভোলাচ্ছিলাম জানো তো। আর 21 বছর বয়সে তখন আমার মেয়ে স্কুলে ভর্তি হয়ে গেছে, তখন লোয়ারে পড়ছি। সেটাই আমি ওকে বলছি, আমি বলছি তুই এখন এরকম হামা দিয়ে দিয়ে উঠে বললি বিছনার মধ্যে, বিছনাটা গোছানো হলো না। আর আমি তখন কি কাণ্ডই না করেছি, এই ঠান্ডাতে বসে বসে কলতলাতে ছাই দিয়ে বাসন মাজতাম, রোগড়ে রোগড়ে ছাই দিয়ে আর একটুখানি সার্ফ দিতে, ওই দিয়ে বাসন মাজতে হতো। তারপরে শুধু তাই না, একটা ঠাকুমা ছিল জানো তো, সেই ঠাকুমাটা পালায় খেত। ওই ঠাকুমাটা যখন পালায় আমাদের কাছে আসতো, ওর যাবতীয় জামা কাপড় মানে শাড়ি টাড়ি, হ্যাঁ সমস্ত কিছু ভিজিয়ে রেখে দিত, মানে আমি কাচবো বলে জানো তো। তার আগে কিন্তু ওরা কাচতো, কিন্তু যেহেতু আমার বিয়ে হয়ে গিয়ে আমি ওখানে চলে গেছি, সেই ঠাকুমার জামা কাপড়গুলো সব রেখে দিত। মানে ওই পালা পড়লে আমার কাছে, মানে যে যার কাছে পালা পড়লে আলাদা আলাদা কাচা হতো, মানে আমাদের কাছে যখন পালা পড়তো তখন মানে আমাকে দিয়ে কাচাতো এই ঠান্ডাতেই, বুঝতে পারছো। আর ওই বসে বসে ওই কলতলাতে মাথার উপর একটা কিছু ছাউনিও ছিল না, সকালবেলা ঘুম থেকে উঠে ঝাঁট দাও, মোছো, গেটের সামনে ঝাঁট দাও, মানে একটার পর একটা সব কাজ করতে হতো। সেইটাই আমি ভাবছি। পুজোর সময় এক বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল, সে বান্ধবীর ছেলের বয়স এখন বুলুর ছেলের যে বয়স সেই বয়স। আর আমার মেয়েকে দেখে ওরা অবাক হয়ে যায়, বলছে যে ওরে বাবা তোর মেয়ে এখন চাকরি করছে কি রে? আনছি হ্যাঁ আমার মেয়ে চাকরি করছে। বলছে ভালোই হয়েছে, তুই তো অনেক সকালে বিয়ে করেছিস, সেই জন্য তোর মেয়ে আজকে এত বড় হয়ে গেছে। আনছি হ্যাঁ এই আর কি চলছে। তো মাছ নিয়ে এসেছিলাম, মাছটা ওই অল্পই নিয়ে এসেছি, খুব বেশি নিয়ে আসিনি। তার সাথে একটা মুড়ো নিয়ে এসেছি, আর মুড়োটা আধখানাই ভাজছি, কারণ বাঁধাকপিতে আধখানা মুড়োই দেবো। খুব বেশি বাঁধাকপি করবো না, অল্প একটুই করবো, এমন করবো যাতে সকালবেলা রাত্রেবেলা দুবেলা হয়ে যায়। আর এই দেখো বাঁধাকপি তরকারি করেছি মাছের মাথা দিয়ে, দারুণ খেতে হয়েছে। নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়েছিলাম আর একটুখানি ধনে পাতা দিয়েছিলাম। আর এই দেখো মাছের ঝাল করেছি, আমার তো লেজা খেতে দুর্দান্ত লাগে জানো তো। আমরা খেতে বসে গেছি, তখন তো বাঁধাকপি তরকারি আর এ হয়েছিল, মাছের ঝালটা করেছি আর তার সাথে পেঁয়াজিটা গরম গরম, এটা আমি গুলে রেখে দিয়েছিলাম, দিয়ে কড়াতে দিয়ে দিয়েছি, বাকিটা ও ভেজেছে। বাকিটা ও ভেজেছে কি? আমি দেখেছি তো। কি দেখেছিস? পেঁয়াজিটাকে। পেঁয়াজিটা হ্যাঁ ওই তো, বাকিটা ভাজাটা তো তুই করেছিস, সেটাই তো বলছি। তুই তো দেখতে বললি। এদিক ওদিক করে ওলটালো কে? তুই তো। লাল হয়েছিল তো উল্টো হ্যাঁ। নামে দিয়েছি। ঠিক আছে। দেখেছি। হ্যাঁ বললে দেখবি লাল হবে নাবি দিবি, ওই লাল হয়েছে ও নাবি দেবে মশা। তো চল আমরা এখন খেয়ে নিই। খেয়েছিস একটু বাঁধাকপিটা? না তুই বন্ধ তো কর। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, এখন আমি তেল নিয়ে এসেছি গায়ে মাখবো। আর এটা পাটা যে ফাটে না, এটা লাগালে তোমার এই গোড়ালিটা আগের থেকে অনেকটা ফাটা আর কি কমে গেছে জানো তো। আগে তো আমার পা মানে এতে কম্বলে দেওয়া যেত না, সে ককর ককর করতো, কি বাজে লাগতো। এখন ওটা আর হয় না জানো। এটা এই ক্রিমটা খুব ভালো, এটা আমি আমাদের এখানে ওষুধের দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আর এই যে অলিভ অয়েলটা একটু গায়ে বসে বসে মাখি, কারণ মাখলে না বেশ গাটাই থাকে, আর নাহলে তো টান পড়বে। তনুকে অনেকবার করে বলি মাখতো, ও ঘাট ডিম বললো কেন কেন মাখবো মাখবো, কি মাখলোই আর না, খালি আজ মাখবো কাল মাখবো পরশু মাখবো। ঠিক আছে যখন ইচ্ছা তুই মাখিস, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা এখন আমি একটু চা বসিয়েছি, তনু ঘুমাচ্ছে, তনুকেই চাটা করে নিয়ে গিয়ে ডাকবো। আমি সন্ধ্যাবেলা উঠে পড়েছি, আমি উঠলাম তখন 6:45 এরম বাজে। উঠে সন্ধে দিলাম, গোপালকে ঘুম পাড়ালাম, পাড়িয়ে এবার আমি না একটু চা বসাই বলে একটু চা বসাচ্ছি। আজকে ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে, মানে ঘুম থেকে উঠলে না দুপুরবেলা ভাত টাত খেয়ে ছাদে গেছিলাম, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে একটুখানি হাঁটলাম, আজকে ছাদটা ফাঁকা ছিল। হেঁটে বেশিক্ষণ হাঁটতে পারিনি, ওই 10-12 মতো হেঁটেছি, দেখে পালিয়ে এসেছি। কি হাওয়া চলছে, তাও চাদরটা নিয়ে গেছিলাম, তারপরেও কি হাওয়া চলছে। তার পালিয়ে এসেছি, এসে তোমার জামাগুলো তো একটাও শুকনো হয়নি, দুপুরবেলা তো তোমার কেচে দিয়ে এসেছিলাম, আর তো বাইরে সব মেলে দিলাম, দিয়ে তারপরে তোমার একটুখানি শুয়েছিলাম মশা মারা ধূপ জ্বালিয়ে, আর এই সানডে সাসপেন্সটা চালিয়ে দিয়েছিলাম, দিয়ে সুন্দর ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, তারপরে এখন উঠে এই চাটা বসিয়েছি, চাটা একটু ফুটে যাক, আদা দিয়ে একটু চা করছি, চাটা খাই। দুপুরে বাঁধাকপির তরকারি আছে, রুটি করবো ভাবছি নাকি পরোটা করবো জানি না এখন। হ্যাঁ দেখি যদি রুটি করতে পারলে রুটি করবো, নাহলে একটুখানি পরোটা করবো, পরোটা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক করবো, তার সাথে একটু ডিম ভাজবো, দিলে রাত্রেবেলা খাওয়াটা আমার হয়ে যাবে। আর কিছু বাসন দুপুরবেলা সব মেজে দিয়ে পরিষ্কার করে রেখেছি, ওগুলোকে একটু গোছাতে হবে, এই কাজগুলো বাকি আছে এখন। চাটা ফুটছে, হয়ে যাক, আমি গিয়ে একটু তনুকে দিই আর আমি একটু খাই।
চাটা খেয়ে বিছনাতে একটুখানি কম্বল চাপা দিয়ে চুপ করে বসে বসে ফোন দেখছিলাম। দেখতে দেখতে ভাবছি না বেশ ভালো ঠান্ডা লাগছে, তো এক কাজ করি রান্নাটা করে নিই, নাহলে তোমার আরো একটু পরে আরো ঠান্ডা লাগবে, তখন আর ভালো লাগবে না করতে। আর ঠান্ডায় দেখবে একবার বিছনায় কম্বল চাপা দিয়ে বসে পড়লে না আর নাপতে ইচ্ছা করে না, ওই জন্য চলে এলাম। আর গ্যাসের কাছে দাঁড়াতে বেশ শীতকালটাতে ভালোই লাগে রান্নাঘরে, তাই না? বেশ গরম গরম একটা থাকে, বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আর শীতকালে আবার রান্না করতে কোনো কষ্ট হয় না, গরমকালে যেন উফ আহ করতে হয়, শীতকালটা মোটামুটি বেশ ভালোই লাগে। এ দেখো পরোটা করেছি, বাঁধাকপিটা গরম করেছি, তনুর জন্য ডিম ভেজেছি, আর আমার জন্য দুটো পরোটা আর বাঁধাকপির তরকারি। এটাকে দুজনে মিলে বসে খেলাম। খেয়ে দিয়ে এখন তো বাসন ছিল দুপুরে সব মেজে রেখে দিয়েছিলাম, সেই বাসনগুলোকে এখন জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখছি। কাল আবার সোমবার, কালকে তনু আবার অফিস বেরোবে, সেই জন্য সব কাজটা যদি রাত্রে গুছিয়ে করে রাখি তাহলে কি হবে, কালকে সকালবেলাতে তাড়াহুড়ো পড়ে যাবে। আর বাসন বেসিনে থাকা মানে সকালবেলা জলে হাত দেওয়া যায় না, আর শীতকাল তো এখন মানে বাসন মাজছি কি বলবো, আঙুলগুলো যেন না কেটে যাচ্ছে একবার, এত কনকন করছে। আর আমাদের তো সেই ট্যাঙ্ক 5 তলায় উপরে থাকে না, বুঝতেই পারছো ওখানে কতটাই ঠান্ডা হতে পারে, বরফের মতো। আর সকালবেলা আরও বেশি বরফ হয়ে যায়, ওই জন্য সকালবেলা আমি রিস্ক নিই না, আমি এখনই যা কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে নিই। আর আনাজগুলো ভাবছি একটু মানে কেটে রেখে দেবো জানো, তাহলে কালকে সকালবেলা উঠে ঝট করে বসিয়ে দেবো। আনাজটা কাটা থাকলে কি বলতো অতটা অসুবিধা হয় না। কদিন পরে জানুয়ারি মাস আসে, জানুয়ারি মাসটা এলেই মনটা হয় না এবারে সব বদলে যাবে, নতুন বছর, নতুন আশা, নতুন প্ল্যান, কত স্বপ্ন সাজায়। জানুয়ারি মাস আসলে মনটাকে ভরিয়ে দেয়, আর বিশ্বাস করতে শুরু করি সব সম্ভব। ধীরে ধীরে মাসগুলো যখন চলে যায়, ডিসেম্বর মাস যখন এসে দাঁড়ায় তখন একেবারেই চুপচাপ। ডিসেম্বর মাস আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়, বলে দেখ কি করতে পেরেছিস আর কি করতে পারিসনি। মাসটা শেখায় সব স্বপ্ন পূরণ হয় না, সব চেষ্টা সফল হয় না, কিছু মানুষ আমাদের জীবনে থাকে না, কিছু আশা আমাদের ভেঙে যায়। ডিসেম্বর মাস কষ্ট দেয় ঠিক কথা, কিন্তু বাস্তবটা কিন্তু আমাদের শেখায়। তবে এই মাসটা আরও শেখায় নিজেকে শক্ত করতে, অপ্রয়োজনীয় মানুষগুলোকে ছেড়ে দিতে, আর মেনে নিতে আমাদের হাতে সব নেই। তবু জানো ডিসেম্বর মাস মানে কিন্তু শেষ নয়, এই বাস্তবটা পরের জানুয়ারির জন্য স্বপ্নের ভিত্তি। রান্নাঘর থেকে চলে এসেছি, এক গ্লাস গরম জল করে খেলাম, খেয়ে দে। আর বাইরেটা কি ঠান্ডা পড়েছে গো, আমি দেখো না হাতে একটা ঘুম পাচ্ছে না, কিন্তু এমনি শুধু মুধু হাই উঠছে। একটা উলিকাটের একটা পরেছি, নাইটি পরেছি, একটা উলিকাটের পরে আছি, তার ভেতরে একটা উইঞ্চিট, এই উইঞ্চিটা না এটাকে কি বলে ওই সে এতে নামটা না যখন বলি তখন ভুলে যাই। ওই শীতকাল পড়লে টিভিতে দেখায়, দেখেছো তো ওই বরফ হচ্ছে, আর তারপরে এটা একটা পরে আছে, ওই একটা পরে রেখেছি লাক্সের, যাতে এটাতে শরীরে গরম থাকে। সেটা আগের বছর যখন যেতাম কাজে যেতাম তখন এটার জন্য কিনেছিলাম, রাস্তায় খুব ঠান্ডা লাগতো তো সেই জন্য। যাই হোক এবারে ঠান্ডাটা যেন একটু বেশিই পড়েছে, দেখছো তো কেমন বারবার হাই উঠছে ফালতু। তো আমাকে মিতা বলছিলে যে একবার নার্ভের ডাক্তার দেখাতে, নার্ভের ডাক্তার দেখিয়েছিলাম আমি 2012 সালে, বুলুই দেখিয়েছিল নিয়ে গিয়ে। তো তখন নার্ভের টেস্ট হয়েছিল তোমার কারেন্ট দিয়ে, মানে কারেন্ট এরকম দিয়ে টেস্ট করেছিল। আমার এই হাতে নার্ভের প্রবলেম বেশি আছে, এই হাতে কম। এই যে বলেছিলাম না লোহার এই বেডটা দিয়ে মেরেছিল, তখন নার্ভটা মানে আমাদের যে রক্ত সঞ্চালন হয় না ওইখানটা চেপে গেছিলো, তো সেই জন্য আমার নার্ভের প্রবলেমটা শুরু হয়েছিল। তো আমাকে তো আলতু ফালতু ওষুধও খাইয়ে দিয়েছিল। তোমার আমাদের এখানে আন্দুলে একটা ডাক্তার বসে, আর ওইখানে দেখবে একটা তোমার এক্সরে ফেক্সরে হয়, ডিজিটাল নয়, ওই যেমন এখন যেমন এক্সরে হচ্ছে ওইরকম না, সেই আগেকার দিনে এক্সরে হতো মনে আছে, সেই এরম পিছন দিকে কাপড় ধরে ওইখানে একটা হয়, ওখানে খুব কম পয়সায় করাতো। তো সেই সময় 2012 সালে ওখানে আমাকে করিয়েছিল এক্সরেটা, আর তখন করিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো, সেই এক্সরেতে কিছু বুঝতে পারে না, বলেছিল পন্ডালাইসিস হয়েছে। তো আমাকে এক গুচ্ছ পন্ডালাইসিসের ওষুধ দিয়ে দিয়েছিল জানো তো। আমাদের আন্দুলেই বসে ডাক্তারটা ওইখানটাতে, ডক্টর প্রধান। তো আমাকে উনি ওনার কি দোষ, ওনার তো কোনো দোষ নেই, আমাকে এক গুচ্ছ ওই দিয়ে দিয়েছিল পন্ডালাইসিসের ওষুধ। তারপরে এরকম ঘাড়ে একটা বেল্ট দিয়েছিল, এরকম বেঁধে রাখতে হতো, গরু সেই এর মতো এরম বেঁধে রাখতে হতো। পন্ডালাইসিস হচ্ছে ঘোড়ার ডিম, আমার পন্ডালাইসিসই হয়নি। তারপরে বললো, তারপরে ও হাত ঝিঙিয়ে কমলোই না, তারপরে বুলু বলে এক কাজ কর তুই একবার ওয়েস্ট ব্যাঙ্কে দেখা। তখন ওটা নারায়ণার নাম ছিল না, তখন ওয়েস্ট ব্যাঙ্ক নাম ছিল। তখন ওখানে দেখালাম, দেখাতে ওখানে টেস্ট করালো, তখন টেস্ট করে বললো নার্ভের প্রবলেম হয়েছে। বলছে কী করে নার্ভের প্রবলেমটা হলো, এত কী করে এরম হলো। তারপরে বললাম ধাক্কা লেগে গেছে তো ওই জন্য। বলছি এত জোর ধাক্কা লেগেছে পুরো একদম মানে যেখান দিয়ে রক্তটা হয় সেখানটা পুরোটা চেপে গেছিলো, সেই থেকে নার্ভের প্রবলেম আমার।
অন্য কোনো কারণ নেই যে আমার এমনি কোনো হঠাৎ করে নার্ভের প্রবলেম শুরু হয়ে গেছে, এরম নয়। আমার সেই থেকেই হাত ঝিনঝিন, মানে কিছুই আমি হাতে করতে পারতাম না আগে, এখন মোটামুটি ব্যায়াম ট্যায়াম করে ভালোই চলছিল। আবার এই এবছরটা যেন দেখছি এই ডিসেম্বরের শেষের দিকটায়, মানে এই 25-এর শেষের দিকটাতে দেখছি নার্ভের প্রবলেমটা যেন বেশি করে দেখা দিচ্ছে এখন। তো এক্সারসাইজ করছি এখন রেগুলার, দেখি কতদিনে কমে এটা। তো চলো, আর কি বলবো বলো, কপালে যেটুকু আছে সেটুকু তো সহ্য করতেই হবে। আর ভগবান যা লিখে দিয়েছে সেটা যা হয় ভালোর জন্যই হয়, আর যা হবে ভালোর জন্যই হবে। একটা জিনিস সবসময় যাই, ভগবান একদিকটা যেমন খারাপ দিক দেয়, একদিকটা ভালো দিকও দেয়, তাই না? এইরকমই হয় আর কি। একটা হয়ে গেছে, তখন তার আগে যদি আমি কোনো সময় যদি বেরিয়ে আসতে পারতাম আর অনেক আগে, তাহলে তো খুবই ভালো হতো। ওই যে কপালে এরম সময় তুমি বেরোবে সংসার ছেড়ে, এরম এই পর্যন্ত তোমাকে সমস্ত কিছু ভোগ করে তোমাকে বেরোতে হবে, সেই জন্যই হলো। আর যদি ভগবান ভালো মানে আমার কপালে যদি ভালো থাকতো, তাহলে হয়তো আমি অনেক আগেই বেরিয়ে পড়তাম। কারণ বুলুর বিয়ের সময়ই অশান্তি হচ্ছিল, তখন ওকে খাট দিয়েছিল, বক্স খাট দিয়েছিল, আর আমাকে তো এই বাংলা খাটটা দিয়েছিল। সেই বক্স খাট নিয়ে নিয়ে খুব অশান্তি হয়েছিল, মার ধর গালাগালি অনেক কিছু হয়েছিল। তখনই যদি আমাকে বেরিয়ে আসতে পারতাম, তাহলে তো খুবই ভালো হতো। হ্যাঁ, ওইটাই তনুকেই তাই বলছি যে তোকে তো বিছনায় এখন বসে আছিস, এ করছিস, তোর বয়সীতে তোকে আমি স্কুলে ভর্তি করে দিয়েছি, তখন তো 21 বছর বয়সে তো তনু তোমার এতে পড়ছে, আপারে পড়ছে, তাহলে কি বলবো আর বলো। যাকে কি আর আছে, এই খানের যেটুকু লেখা ছিল সেটুকু তো ভোগ করতেই হবে না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে তুই অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি, টাটা।